শিবম কোচিং সেন্টারে আপনাদের সকলকে আবারও স্বাগতম। আজকে আমি আকাশের 7টি তারা কবিতাটি থেকে 30টি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এবং 50টি এমসিকিউ নিয়ে আলোচনা করব। চলুন তাহলে আলোচনায় যাওয়া যাক। আকাশের 7টি তারা কবিতাটি জীবনানন্দ দাশের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? রূপসী বাংলা। রূপসী বাংলা কাব্যগ্রন্থের প্রকাশকাল কত? 1957। রূপসী বাংলা কাব্যগ্রন্থে মোট কবিতার সংখ্যা কটি? 61টি। আকাশের 7টি তারা কবিতাটি রূপসী বাংলা কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? 6 সংখ্যক কবিতা। আকাশে 7টি তারা ওঠার সময় কবি কোথায় বসে থাকেন? ঘাসের ওপর বসে সন্ধ্যার রূপ দেখেন। আকাশের 7টি তারা কবিতায় কবি বাংলার সন্ধ্যা সম্পর্কে কি কি বিশেষণ ব্যবহার করেছেন? শান্ত, অনুগত ও নীল, এই 3টে বিশেষণ ব্যবহার করেছেন। আকাশের 7টি তারা কবিতায় সন্ধ্যার আকাশে কে এসেছে বলে কবি মনে করেছেন? কেশবতী কন্যা। কাকে মৃত মনিয়ার মতো মনে হয়েছে? গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে যাওয়া কামরাঙা লাল রঙের মেঘকে মৃত মনিয়ার মতো মনে হয়েছে। জানি নাই অত স্নিগ্ধ গন্ধ ঝরে, কোথায় এই গন্ধ ঝরে? রূপসী চুলের বিন্যাসে, যা আসলে বাংলার প্রকৃতিতে নেমে আসা সন্ধ্যার অন্ধকার। ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, ব্যথিত গন্ধ আছে কিসে? লাল লাল বটফলে। আকাশে 7টি তারা কবিতায় পংক্তি সংখ্যা কটি? 14টি। কিশোরীর হাত শীতল কেন? সে এই হাতে চাল ধুয়েছে তাই। কবি কিরকম ধানের গন্ধ পান? নরম। সরপুঁটি ছাড়া আর কোন মাছের মৃদু ঘ্রাণের কথা কবিতায় আছে বা কবি বলেছেন? চাঁদা মাছের। কামরাঙা লাল মেঘ কার মতো? মৃত মনিয়ার মতো। আকাশে 7টি তারা যখন ফুটে ওঠে কবি কোথায় বসে থাকেন? ঘাসে। দেখি নাই অত, কবি কি দেখেননি? অজস্র চুলের চোমা। কামরাঙা লাল মেঘ মৃত মনিয়ার মতো কোথায় ডুবে গেছে? গঙ্গাসাগরের ঢেউয়ে। শান্ত অনুগত বাংলার সন্ধ্যার রং কেমন ছিল? নীল। সন্ধ্যাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? কেশবতী কন্যার সঙ্গে। ড্যাশ কন্যা যেন এসেছে আকাশে, কেশবতী কন্যার কথা বলা হয়েছে। এ কন্যাকে দেখেনি, কে দেখেনি? পৃথিবীর কোনো পথ। কবির চোখের পরে মুখের পরে কেশবতী কন্যার কি ভাসে? চুল ভাসে। অজস্র চুলের চুমা কোথায় ঝরে পড়েছে? হিজলে কাঁঠালে জামে। কোথা থেকে স্নিগ্ধ গন্ধ ঝরে? রূপসী চুলের বিন্যাস থেকে। 7টি তারা কারা? এরা হলেন মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রতু, বশিষ্ঠ। কিশোরীর চাল ধোয়া হাত কেমন ছিল? ভিজে এবং ঠান্ডা। কি রঙের বটফলের উল্লেখ আছে কবিতায়? লাল রঙের। লাল বটফলে কি মিশে আছে? ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা। বট শব্দটির উৎস নির্ণয় করো। বট শব্দটি একটি তৎসম শব্দ। এবার চলে আসি আমরা এমসিকিউ আলোচনায়। প্রথম প্রশ্ন, আকাশের 7টি তারা কবিতাটি কার লেখা? জীবনানন্দ দাশের লেখা। আকাশের 7টি তারা জীবনানন্দ দাশের যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটি হচ্ছে রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত। কবি জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ যেটি, সেটি হচ্ছে জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে ঝরাপালক। আমি কবি সেই কবি, আকাশে কাতর আঁখি তুলে হেরি ঝরাপালকের ছবি, এই কাব্যগ্রন্থের প্রথম কবিতা। আমি কবি সেই কবি, আকাশে কাতর আঁখি তুলে হেরি ঝরাপালকের ছবি, এটি হচ্ছে ঝরাপালক কাব্যগ্রন্থের প্রথম কবিতা, আর এটি হচ্ছে তার প্রথম কাব্যগ্রন্থ। জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ ঝরাপালক কত সালে প্রকাশিত হয়? ঝরাপালক কাব্যগ্রন্থটি 1927 সালে প্রকাশিত হয়। পরবর্তী প্রশ্ন, কবি জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থটি যত সালে প্রকাশিত হয়?
রূপসী বাংলা কাব্যগ্রন্থটি, এখানে যে সালগুলো দেওয়া আছে সবগুলোই ভুল। সালটি হবে 1957 সাল। 1957 সালে। পরবর্তী প্রশ্ন, রূপসী বাংলা কাব্যগ্রন্থ আকাশের সাতটি তারা কবিতাটির যার নাম আছে, মানে রূপসী বাংলা কাব্যগ্রন্থে এই আকাশের সাতটি তারা তো পরবর্তীকালে নাম দেওয়া হয়েছে, কিন্তু আগে কি নাম ছিল? সেটি হচ্ছে আকাশের সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি এই ঘাসে, এটাই তার নাম ছিল। আকাশের সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি এই ঘাসে। পরবর্তীকালে নাম চেঞ্জ করা হয়। জীবনানন্দ দাশ যত সালে জন্মগ্রহণ করেন? জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেন 1899 খ্রিস্টাব্দে। 1899 খ্রিস্টাব্দে। এখানে অপশানগুলো একটু অন্যরকম দেওয়া আছে, এটাই হবে 1899 খ্রিস্টাব্দে জীবনানন্দ জন্মগ্রহণ করেন। পরবর্তী প্রশ্ন, জীবনানন্দ দাশ যত সালে জন্মগ্রহণ করেন, এটা তো ভুল আছে, কোথায় জন্মগ্রহণ করেন সেটা এখানে হবে, সেটা হচ্ছে বরিশালে তিনি জন্মগ্রহণ করেন। পরবর্তী প্রশ্ন, জীবনানন্দ দাশ যত সালে মৃত্যুবরণ করেন? জীবনানন্দ দাশ মৃত্যুবরণ করেন 1954 সালে 22শে অক্টোবর। পরবর্তী প্রশ্ন, কবি জীবনানন্দ দাশের বনলতা সেন কাব্যটি যত সালে রবীন্দ্র পুরস্কার পায়? জীবনানন্দ দাশের বনলতা সেন কাব্যটি প্রকাশিত হয় 1942 সালে, কিন্তু এটি রবীন্দ্র পুরস্কার অর্থাৎ বা রবীন্দ্র স্মৃতি পুরস্কার, এই পুরস্কারটি পায় 1952 সালে। ঠিক আছে, এটা আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, জীবনানন্দ দাশ যে গ্রন্থটি ভারত সরকার কর্তৃক সাহিত্য একাডেমি পুরস্কার পায়? জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা এই কাব্যগ্রন্থটি সাহিত্য একাডেমি পুরস্কার পায়। তাহলে জীবনানন্দ দাশের কোন কাব্যগ্রন্থটি সাহিত্য একাডেমি পুরস্কার? সেটা হচ্ছে জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা এই কাব্যগ্রন্থটি। পরবর্তী প্রশ্ন, জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতাটি কত সালে প্রকাশিত হয়? মানে সাহিত্য, সেটা তো বললাম যে জীবনানন্দ দাশের সাহিত্য একাডেমি পুরস্কার পায়, কিন্তু কত সালে সেটি পায়? সেটি পায় হচ্ছে 1955 সালে। জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা এই কাব্যগ্রন্থটি আগে আমরা জানলাম যে সেটি সাহিত্য একাডেমি পুরস্কার পায়, এবং কত সালে পায়? 1955 সালে। পরবর্তী প্রশ্ন, আকাশের সাতটি তারা কবিতাটি যেটি সাতটি তারার অন্তর্ভুক্ত? আকাশের সাতটি তারার নাম আমি আগে বলেছি, এর মধ্যে আপনাদের দেখতে হবে মারিচি বলেছি, অঙ্গিরাও বলেছি, অত্রিও বলেছি, তাহলে এখানে সবগুলোই আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, আকাশের সাতটি তারা কবিতায় সাতটি তারার অন্তর্ভুক্ত যেটি পুলস্ত রয়েছে, ক্রতু রয়েছে, পুলহ রয়েছে, তাহলে সবগুলোই আমাদের ঠিক। তাহলে 6টি তারার নাম আমরা এখান থেকে জেনে গেলাম, আর একটি বাকি আছে, সেটা দেখা যাক কিভাবে দেওয়া আছে। আকাশের সাতটি তারা কবিতায় যে তারাটি এই কবিতার মধ্যে, মানে কবিতায় যেটি সাতটি তারার অন্তর্ভুক্ত, অর্থাৎ সাতটি তারার মধ্যে রয়েছে বৈশিষ্ট্য, একটা বাকি ছিল, সেটা হচ্ছে এটি। আগে অপশানে 3টে 6টা হয়ে গেছে, আর এটা হচ্ছে 7 নম্বরটি, তাহলে আমাদের এটাই হবে রাইট অ্যান্সার। অশ্বিনী বা গৌতম বা হরিণী এগুলো সাতটি তারার অন্তর্ভুক্ত নয়। পরবর্তী প্রশ্ন, আকাশের সাতটি তারা যখন ফুটে ওঠে কবি যেখানে বসে থাকেন? কবি ঘাসের উপর বসে থাকেন। পরবর্তী প্রশ্ন, আকাশের সাতটি তারা কবিতায় যে রঙের মেঘ ডুবে যাওয়ার কথা বলা হয়েছে? সেটি হচ্ছে কামরাঙা লাল মেঘ ডুবে যাওয়ার কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, কামরাঙা লাল মেঘকে সাতটি তারা কবিতায় যার সঙ্গে তুলনা করা হয়েছে? সেটা হচ্ছে মৃত মনিয়ার সঙ্গে তুলনা করা হয়েছে। কিসের সঙ্গে? মৃত মনিয়ার সঙ্গে। পরবর্তী প্রশ্ন, কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো, এখানে মনিয়া হচ্ছে কবির পোষা পাখি বিশেষ একজন নারী,
মুনিয়া পাখি, এখানে কিন্তু এই বইটাতে মুনিয়া পাখি অপশান দেওয়া আছে, কিন্তু আমার মতে মনে হয় যদি ভিতরের অর্থ আমরা দেখতে যাই তাহলে কিন্তু এই মুনিয়া কোনো পাখি নয়, এটি একটি মেয়েকে তিনি ইঙ্গিত করেছিলেন। যাই হোক, পরবর্তী প্রশ্ন। কামরাঙা লাল মেঘ যেখানে ডুবে গেছে বলে আকাশের সাতটি তারা কবিতায় বলা হয়েছে, সেটা হচ্ছে গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। আকাশের সাতটি তারা কবিতায় কবি জীবনানন্দ দাশ কেশবতী কন্যাকে যার সঙ্গে তুলনা করেছেন? কেশবতী কন্যাকে তিনি শান্ত, অনুগত এবং নীল সন্ধ্যার সঙ্গে তুলনা করেছেন। তাহলে শান্ত, অনুগত এবং নীল সন্ধ্যার সঙ্গে তুলনা করেছেন কাকে? কেশবতী কন্যাকে। এটাই আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন। কেশবতী কন্যার অজস্র চুলের চোমা যেখানে অবিরত ঝরে, সেটা হচ্ছে হিজলে, কাঁঠালে আর জামে। তাহলে এখানে তিনটেই রাইট অ্যান্সার, তাহলে সবগুলোই ঠিক, এটাই আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন। কবি জীবনানন্দ দাশ যার মাঝে বাংলার প্রাণ খুঁজে পান, নরম ধানের গন্ধ, হাঁসের পালক, কলমির ঘ্রাণ, এই পুরো বিষয়টার মধ্যে লাস্টে তিনি বলেছেন এইসবের মাঝেই বাংলার প্রাণ রয়েছে। তাহলে সবগুলোই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন। কবি জীবনানন্দ দাশ যার মাঝে বাংলার প্রাণ খুঁজে পেয়েছেন, সেটা হচ্ছে স্বর, চাঁদা, সরপুটিতে মৃদু ঘ্রাণ, পুকুরের জল, সব কিছুর মধ্যেই তিনি বাংলার প্রাণকে খুঁজে পেয়েছেন। তাহলে সবগুলোই ঠিক, এটাই রাইট অ্যান্সার। আকাশের সাতটি তারা কবিতায় কবি জীবনানন্দ লাল বট ফলের যেমন গন্ধের কথা বলেছেন, লাল বট ফলের স্নিগ্ধ গন্ধের কথা বলেছেন তিনি। পরবর্তী প্রশ্ন। আকাশের সাতটি তারা কবিতায় কবি জীবনানন্দ দাশ যার মাঝে বাংলার প্রাণ খুঁজে পেয়েছেন, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, এখানে মিশরের দেওয়া আছে, এটা কিশোরের হবে। কিশোরের পায়ে দলা মুথা ঘাস, লাল লাল বট ফলের ব্যতীত গন্ধের ক্লান্ত নীরবতা, সবগুলি, এখানে সবগুলি কিন্তু রাইট অ্যান্সার, এটাই আমাদের রাইট অ্যান্সার। আসি আছে শান্ত, অনুগত, এখানে অনুগত শব্দটির সঠিক পদান্তর কি হবে? এখানে অনুগত শব্দটির সঠিক পদান্তর হবে আনুগত্য। তথাকথিত কিছু বই থেকে প্র্যাকটিস করার জন্য এগুলো দেওয়া হচ্ছে। আমি কবিতাগুলো যথেষ্ট সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি, আপনারা কবিতাগুলো তো ফলো করবেনই, আর সেই সাথে এমসিকিউগুলো প্র্যাকটিস করার জন্য রাখবেন। এতে কিছু ভুলভ্রান্তি আছে, সেগুলো আমি ঠিক করে দিয়েছি, তাতে অসুবিধার কিছু নেই। কিন্তু আলাদা করে এভাবে এমসিকিউ টাইপ করে তৈরি করার সময় এখন হাতে নেই, যার জন্য শুধুমাত্র প্র্যাকটিস করার জন্য তথাকথিত কয়েকটি বই থেকে আমি এগুলোকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। তাতে অজস্র ভুল রয়েছে, তার মধ্যেই আমি কারেকশান করে মোটামুটি আপনাদের বোঝার সুবিধা করে দিচ্ছি। চলুন পরবর্তী প্রশ্ন। আসে শান্ত, অনুগত। অনুগত শব্দটি বাংলা শব্দভাণ্ডারে যে জাতীয় শব্দের অন্তর্গত? এই অনুগত শব্দটি কিন্তু একটি তৎসম শব্দ, অর্থাৎ সংস্কৃত থেকে সরাসরি আর কি বাংলা ভাষায় গৃহীত হয়েছে, এটি একটি তৎসম শব্দ। পরবর্তী প্রশ্ন। আমার চোখের পরে, পরের শব্দটি যে ধরনের ধ্বনিবিন্যাস, সেটা হচ্ছে এটি উপর থেকে পর, এভাবে এসে জিনিসটা, এটা একটা ধ্বনির লোপ হয়েছে, সুতরাং এটা হয়ে যাবে ধ্বনি লোপ, এটা আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন। আমি যখন ব্যাকরণ করব তখন বিস্তারিত আলোচনা করে দেবো, এখানে জাস্ট শুধু বলে যাচ্ছি। যাই হোক, অজস্র চুলের চোমা, হিজলে, কাঁঠালে, ঝরে, জামে ঝরে অবিরত, এখানে ঝড়ের শব্দটি যে ধরনের পরিবর্তন, এখানে ঝড়ের শব্দটি এসছে ঝরি আ, ঝরিয়া থেকে ঝররা, ঝররা থেকে ঝরে। এখানে ব্যাপারটি কি হয়েছে, যে এই যে ঝরি আ ছিল, এই যে হর্ষিকার, এই হর্ষিকারটা এই রয়ের আগে উচ্চারিত হয়েছে। অর্থাৎ আমরা জানি যে অপিনীতিতে কি হয়, হর্ষইকার বা দীর্ঘইকার
এগুলো নির্দিষ্ট স্থানের আগেই যদি উচ্চারিত হয়ে যায় তখন সেটা হয়ে যায় অপিনিহিতি, কিন্তু তার পরে অপিনিহিতির পরের ধাপটা সেটা হচ্ছে অভিশ্রুতি। তাহলে এখানে বলা হয়েছে ঝড়ে, এই শব্দটি কিন্তু এটা এই ঝড়ে চলে এসছে, এটাকে বলবে অভিশ্রুতি। তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অভিশ্রুতি। তাহলে ঝড়ে শব্দটি এসেছে ঝরিয়া থেকে, ঝররা থেকে ঝরে। এই যে ঝররা, এখানে হর্ষইকার বা হর্ষকার নির্দিষ্ট স্থানের আগে উচ্চারিত হয়েছে, তাই সেটাকে বলে অপিনিহিতি, কিন্তু এখানে যে ঝড়ে পর্যন্ত চলে এসছে এটা হয়ে গেছে অভিশ্রুতি। তাই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অভিশ্রুতি। চলুন পরবর্তী প্রশ্ন। এই কলমি শব্দটি শব্দভাণ্ডারে কি জাতীয় শব্দের অন্তর্গত? কলমি শব্দটি একটি তদ্ভব শব্দ। কলমি শব্দটি কি জাতীয় শব্দ? তদ্ভব শব্দ। এখানে আমরা বলা হয়েছে বেশিরভাগ শব্দটি তৎসম, তার মধ্যে দুই একটি বাদ দিয়ে বেশিরভাগ সবগুলোই কিন্তু তৎসম শব্দ। হাঁসের পালক স্বর, এখানে হাঁস শব্দটি ধ্বনি পরিবর্তনের কি ধরনের পরিবর্তন আর কি হয়েছে, সেটা হচ্ছে হাঁস শব্দটি এসছে হংস শব্দ থেকে, হংস থেকে হাঁস, হাঁস হংস থেকে হাঁস। এখানে কি হয়েছে, এই যে নাসিক্য ধ্বনি, সেই নাসিক্য ধ্বনি এখানে গিয়ে কিন্তু লোপ পেয়ে গেছে, কিন্তু লোপ পেয়ে গেলে কি হবে, তার পূর্ববর্তী স্বরকে অনুনাসিক করে তুলেছে, সুতরাং এটাকে বলবে নাসিক্য ভবন। ঠিক আছে, এবার আমরা চলে আসি আরও কিছু প্রশ্ন উত্তরে। আকাশের সাতটি তারা কবিতাটি জীবনানন্দ দাশের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সেটা হচ্ছে রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত, আমরা সকলেই জানি। পরবর্তী প্রশ্ন, আকাশের সাতটি তারা কবিতাটি রূপসী বাংলা কাব্যগ্রন্থের 6 সংখ্যক কবিতা, সেটাও বললাম। আকাশের সাতটি তারা কবিতায় যখন সাতটি তারা যখন ফুটে ওঠে, কবি তখন কোথায় বসে থাকেন? হচ্ছে ঘাসে বসে থাকেন। কবি লাল মেঘকে কিসের সঙ্গে তুলনা করেছেন? কবি এখানে লাল মেঘকে কিন্তু কামরাঙার সঙ্গে তুলনা করেছেন। এই প্রশ্নটি একটু ব্যতিক্রম, একটু দেখে নিন সবাই। লাল মেঘকে কামরাঙার সঙ্গে তুলনা করা হয়েছে, কিন্তু মেঘকে কিন্তু মৃত মনিয়ার সঙ্গে তুলনা করেছেন। লাল মেঘ মানে লাল মেঘটা কিসের মতো লাল ছিল? কামরাঙার মতো। এই জিনিসটা একটু ব্যতিক্রম বলে আমি এই প্রশ্নগুলো দিয়েছি। লাল মেঘকে কামরাঙার সঙ্গে তুলনা করেছে, আর কবি মেঘকে কিসের সঙ্গে তুলনা করেছেন? মেঘকে কিন্তু মৃত মনিয়ার সঙ্গে তুলনা করেছেন। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে মৃত মনিয়া। মেঘকে মৃত মনিয়ার সঙ্গে তুলনা করেছেন। কামরাঙা লাল মেঘ কোথায় ডুবে গেছে? সেটা হচ্ছে গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে, এটাই আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, বাংলার সন্ধ্যাটি কেমন? বাংলার সন্ধ্যাটি কিন্তু নীল সন্ধ্যা। কেশবতী কন্যা কোথায় এসেছে? কেশবতী কন্যা কিন্তু আকাশে এসেছে। দুই একটা প্রশ্ন রিপিট হচ্ছে, কিন্তু ব্যতিক্রম প্রশ্নই কিন্তু বেশি এখানে আছে, সুতরাং একটা দুটো আর ওইভাবে বাদ দিইনি, রিপিট হচ্ছে, আর কিছু করার নেই। নীল সন্ধ্যাকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? নীল সন্ধ্যাকে কবি কেশবতী কন্যার সঙ্গে তুলনা করেছেন। যার চুল সুন্দর সেই কেশবতী কন্যার সঙ্গে তুলনা করেছেন। কবির চোখের পরে মুখের পরে কি ভাসে? কেশবতী কন্যার চুল ভাসে। পরবর্তী প্রশ্ন, অজস্র চুলের চোমা কোথায় ঝরে? হিজলে, কাঁঠালে, আরেকটি হচ্ছে জামে। এখানে অপশান দুটো আছে, সুতরাং আমরা এই দুটোই দিয়ে দিলাম। বঙ্গ প্রকৃতির নানা গন্ধের মাঝে কি নিহিত আছে? বঙ্গ প্রকৃতির নানা গন্ধের মাঝে কিন্তু 12 নম্বর প্রশ্ন, বাংলার প্রাণ নিহিত আছে। এটা কি হবে অ্যান্সার? বাংলার প্রাণ নিহিত আছে। বঙ্গ প্রকৃতির নানা গন্ধের মাঝে বাংলার প্রাণ নিহিত আছে। বিভিন্ন ধরনের গন্ধের কথা আমরা পেয়েছি, এগুলো ব্যতিক্রমী প্রশ্ন। কিশোরের চাল দেওয়া হাত কিরকম ছিল? অবশ্যই শীতল ছিল চাল দেওয়া হাত। পরবর্তী প্রশ্ন, কিশোরের পায়ে দলা ঘাস কেমন ছিল? সেটা হচ্ছে পায়ে ঘাস কি ছিল হচ্ছে দলা এবং মুথা ঘাস, এটাই ছিল আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কবিতাটির নীরবতার বিশেষণ কি? এটা খুব একটু আনকমন প্রশ্ন। কবিতাটির নীরবতার বিশেষণ কি? সেটা হচ্ছে ক্লান্ত। নীরবতার বিশেষণ কি? ক্লান্ত। পরবর্তী প্রশ্ন,
কবিতাটির গন্ধের বিশেষণটি কি? গন্ধের বিশেষণটি হচ্ছে ব্যথিত। গন্ধের বিশেষণ কি? ব্যথিত, কারণ ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা বটফলের প্রসঙ্গে আমরা পেয়েছি। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন হচ্ছে কবিতাটিতে মানুষের খাদ্যজাত কটি ফলের উল্লেখ আছে? মানুষের খাদ্যজাত কটি ফলের উল্লেখ আছে আপনারাও বলুন। এখানে মানুষের খাদ্যজাত কয়েকটি ফল হচ্ছে জামের উল্লেখ আছে, আর আছে কাঁঠাল, আরেকটি হচ্ছে কামরাঙা। এই তিনটে ফলের কিন্তু উল্লেখ আছে মানুষের খাদ্যজাত। আর একটা হচ্ছে বট ফল, কিন্তু এখানে বলা হচ্ছে মানুষের খাদ্যজাত কটি ফলের উল্লেখ আছে, এটা হচ্ছে অপশান নম্বর 1, 3টি ফলের উল্লেখ আছে। আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। আমরা খুব দ্রুত নবম শ্রেণী শেষ করে দশম শ্রেণীর ক্লাস শুরু করব। আর সেই সাথে অনেকে রিকোয়েস্ট করেছেন ব্যাকরণ ক্লাস করানোর জন্য। অবশ্যই চাইছি যে দশম শ্রেণীর টেক্সটের ক্লাসের সাথে সাথে ব্যাকরণ এবং সাহিত্য ইতিহাস ক্লাসটাও কিছু কিছু করে রাখতে চাইছি, কারণ সব সাইডটা না দেখলে পিছিয়ে পড়বো আমরা সবাই। যাই হোক, ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।